Hello student, welcome back to another lecture. Today we are going to discuss about the phase বলে তো ওমেগা টি প্লাস ফাই, ওমেগা টি এবং ফাই সম্পর্কে আমরা জানবো। তো ইতিপূর্বে আমরা অনেক কিছুই জেনেছি, এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, এ কস ওমেগা টি, বা ইন জেনারেল যদি বলি আমরা যেটা জেনেছিলাম সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ফাই। ওমেগা টি প্লাস ফাইকে আমরা বলেছিলাম দশা, আর যদি ইনিশিয়াল শুধু ফাই বলি তাহলে ফাইকে আমরা বলেছিলাম প্রারম্ভিক দশা বা প্রাথমিক দশা। তো আজকে আমাদের লেকচার হচ্ছে ওমেগা টি প্লাস ফাই সম্পর্কে জানতে। এবার ওমেগা টি প্লাস ফাই সম্পর্কে যদি আমাদের জানতে হয় তার আগে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এসএচএম এবং সমবৃত্তীয় গতি। কোনো একটা বস্তু সার্কুলার বা বৃত্তীয় পথে ঘুরছে, তার সঙ্গে এসএচএম এর কি সম্পর্ক সেটা আমরা দেখব। এই দুটো সম্পর্ক থেকে আমরা কিন্তু ওমেগা টি প্লাস ফাইয়ের গল্পে আসব। যদি কোনো একটা কণা সমবৃত্তীয় গতিতে ঘুরে, সমবৃত্তীয় গতি বা ইউনিফর্ম সার্কুলার মোশনে যদি পরিভ্রমণ করে বা ঘুরে, ধরলাম আর রেডিয়াসে একটা কণা, এম ভরের একটা কণা বর্মন করে ঘুরছে, এই ক্ষেত্রে আমি যদি টাইম পিরিয়ড টি কনসিডার করি, ধরলাম যে এক পাক পরিভ্রমণ করতে যেটা টাইম লাগে সেটা হচ্ছে টি। তো সমবৃত্তীয় গতি বা সার্কুলার মোশন সবসময় কি করে, পর্যায়বৃত্তীয় গতি প্রদর্শন করবে, কিন্তু এই পর্যায়বৃত্তীয় গতি কিন্তু এসএচএম এর মধ্যে পড়ে না। তাহলে নো এস এইচ এম। কোনো একটা বস্তু যদি সার্কুলার পথে পরিভ্রমণ করে আর রেডিয়াসে বর্মন করে ঘুরছে, টাইম পিরিয়ড যদি ফিক্স থাকে, ভেলোসিটি যদি ফিক্স, আমি ইউনিফর্মের কথা বলেছি, সমবৃত্তীয় গতি মানে ভি সেম, ভি যদি সেম হয় তাহলে আমাদের ওমেগাও সেম হবে, অ্যাঙ্গুলার ভেলোসিটি। তাহলে কোনো একটা কণা বৃত্তীয় পথে ঘুরছে, এর কথার অর্থ হচ্ছে তার গতিটা হচ্ছে পর্যায়বৃত্তীয় গতি, টাইমটা যদি ফিক্স থাকে তাহলে পর্যায়বৃত্তীয় গতি। আর পর্যায়বৃত্তীয় গতি কিন্তু এসএচএম করে না, আমরা ফার্স্ট লেকচারেই দেখেছি, নো এসএচএম। আবার এই ক্ষেত্রে যদি আমরা ইকুয়েশন দেখি ফোর্সের, এফ ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার আর, বা এর ইকুয়েশন যদি দেখি ওমেগা স্কোয়ার আর, আর এই ক্ষেত্রে কিন্তু ফিক্সড, কিন্তু আমরা যদি এসএচএম দেখি, ইন এসএইচএম আমরা পড়ে এসেছি এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স, এফ কিন্তু এক্স এর উপর ডিপেন্ড করে, এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এই ক্ষেত্রেও এ কিন্তু এক্স এর উপর ডিপেন্ড করবে, কারণ এটা এক্স ইকুয়াল টু জিরো, এটা এক্স ইকুয়াল টু প্লাস এ। তাহলে এখান থেকে যত সামনের দিকে যাব এক্স এর মান কিন্তু প্লাসের কাছাকাছি যেতে থাকবে, তাই জন্য এ বলি বা এফ বলি এক্স এর উপর ডিপেন্ড করছে। কিন্তু এই ক্ষেত্রে এম ফিক্সড, যেহেতু সমবৃত্তীয় গতি, ভি ফিক্সড, তার ফলে ওমেগা ফিক্সড, আর আর তো ফিক্সড আছে, তাহলে এফ আর এ কিন্তু কনস্ট্যান্ট থাকছে, কিন্তু এই ক্ষেত্রে থাকছে না। তারপরে আমরা বলেছি যে এসএচএম ও সমবৃত্তীয় গতির সম্পর্ক, যদি সম্পর্ক জানতে পারি তাহলে ওখান থেকে আমরা ওমেগা টি প্লাস ফাই দেখতে পাবো। তাহলে আশা করি কোনো একটা বস্তু যদি সমবৃত্তীয় গতি হয় তাহলে পর্যায়বৃত্তীয় গতি দেখাবে, কিন্তু এসএচএম দেখাবে না। এসএচএম মানে হচ্ছে টু অ্যান্ড ফ্রো পিরিয়ডিক মোশন, কিন্তু এই ক্ষেত্রে কি করছে, কণাটা পর্যায়বৃত্তীয় গতি প্রদর্শন করছে। তাহলে আমরা দেখি এর মধ্যে সম্পর্কটা কি, এসএচএম এবং বৃত্তীয় পথে পরিভ্রমণ কোনো একটা কণা, তার মধ্যে সম্পর্কটা কি। তাহলে সম্পর্কটা যদি আমরা লক্ষ্য করি, এখানে দেখি একটু, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। কোনো কণা এখান থেকে যাত্রা শুরু করলো, টি ইকুয়াল টু জিরো, যাত্রা শুরু করতে এখানে আসলো। এবার এখান দিয়ে আমি টর্চে যদি লাইট মারি এই কণাটার উপর, তাহলে তার ছায়া যেটা আছে সেটা এখানে পড়বে, এটার নাম দিয়ে দিলাম আমি P1। আবার একটু সামনে গেল, এখান থেকে যদি আমি লাইট অ্যাপ্লাই করি, তার ছায়াটা কোথায় পড়বে, এখানে, যেটাকে নাম দিলাম আমি P2।
তাহলে এখান থেকে এখানে আসলো, আবার দেখলাম এখানে এসেছে। তাহলে এখান থেকে যদি আমি লাইট প্রোভাইড করি তাহলে তার ছায়াটা কোথায় আসবে? এখানটায়, P3। তারপরে একটু সামনের দিকে আসলো, তাহলে এখান থেকে যদি আমি লাইট অ্যাপ্লাই করি তাহলে তার ছায়াটা পড়ছে এখানটায়, যার নাম দিলাম আমি P4। তাহলে এখান থেকে যদি এখানে যাই তাহলে আমি লাইট মারি, তাহলে কি এখান থেকে তার ছায়ার ডিস্টেন্স বা ডিস্টারবেন্স সামনের দিকে হচ্ছে। সেম ভাবে এখান থেকে যদি এখানে আসি তাহলে তার ডিস্টারবেন্স বা ছায়াটা কোথায় হচ্ছে? এখান থেকে, মানে P3 থেকে P4 আসছে। অ্যাজ এক্সাম্পল যদি কণাটা আবার এখানে আসে তাহলে আমি এখানে লাইট দিলাম, তাহলে এখানে লাইট দিয়ে তার ছায়াটা পেলাম P5। আবার এখানে আসলো, আমি লাইট অ্যাপ্লাই করলাম, তাহলে এখানে দিলাম P6। আবার সামনে দেখছি দিয়ে কণাটা এইখানে গিয়েছে, তাহলে কণার ছায়া যেটা পড়ছে সেটা হচ্ছে P7। আবার এখানে গিয়েছে, তাহলে এখানে যদি দেখি তাহলে P8। তাহলে কোনো একটা বস্তু সার্কুলার পথে ঘুরছে, কোনো একটা বস্তু সমবৃত্তীয় গতি পথ ভ্রমণ করছে। এখানে ভি আর ওমেগা কিন্তু ফিক্সড আছে, যেহেতু ভি ফিক্সড তার রেসপেক্টে ওমেগাও ফিক্সড। তাহলে তাহলে এখান থেকে যদি এখানেই করি তাহলে এই এখান থেকে এখানে ছায়া ছিল, এখানে ছিল, তাহলে আলটিমেট যদি দেখি P1 থেকে কোথায় যাচ্ছে? P2 যাচ্ছে। এখান থেকে যদি লক্ষ্য করি তাহলে P3 থেকে P4 আসছে, P3 থেকে P4 আসছে। আবার এখান থেকে যদি এখানে দেখি, মানে এই পার্ট থেকে এই পার্ট থেকে যদি লক্ষ্য করি তাহলে আলটিমেট কি হচ্ছে? P5 থেকে P6 আসছে, P5 থেকে P6 আসছে। আর এখান থেকে যদি লক্ষ্য করি তাহলে P7 থেকে P8 যাচ্ছে। তাহলে কোনো একটা কণা সমবৃত্তীয় পথে ঘুরছে সেটা কিন্তু এসএচএম করে না, কিন্তু তার প্রজেকশন বা আমি ছায়া যদি কাউন্ট করি ব্যাসার্ধের উপর বা ব্যাসের উপর, তাহলে সেটা কিন্তু এসএচএম করছে। কি করে? P1 P2। তাহলে আমি এটাকে মেন পজিশন কাউন্ট করলাম, তাহলে মেন পজিশন থেকে এক্সট্রিম পজিশন গিয়েছে, এক্সট্রিম পজিশন থেকে আবার মেন পজিশন থেকে নেগেটিভ এক্সট্রিম থেকে আবার মেন পজিশন যাচ্ছে। তাহলে কোন একটা কণা ঘুরছে আর রেডিয়াসে, তার প্রজেকশন কিন্তু প্রজেকশনটা প্রথমে কি হচ্ছে? 1 থেকে 2 এ যাচ্ছে, আবার কি হচ্ছে 3 থেকে 4 এ আসছে, আবার এই ক্ষেত্রে 5 থেকে 6 এ যাচ্ছে, আবার এই ক্ষেত্রে 6 থেকে 7 যাচ্ছে। তাহলে কোনো একটা কণা যদি ঘোরে তার প্রজেকশন বা ছায়া যদি আমরা ব্যাসার্ধের উপর কল্পনা করি বা মেজারমেন্ট করতে যাই, তখন সেই ব্যাসার্ধের গল্পটা কিন্তু আমাদের এসএচএম করছে। কারণ এখানে কি হচ্ছে? P1 থেকে P2 যাচ্ছে, তাহলে এখান থেকে এখানে মেন পজিশন থেকে এক্সট্রিম, P3 থেকে P4, তাহলে মেন পজিশন এক্সট্রিম পজিশন থেকে মেন পজিশন, আবার এদিকে মেন পজিশন থেকে নেগেটিভ এক্সট্রিম থেকে আবার মেন পজিশন। তাহলে এই ক্ষেত্রে কিন্তু টু অ্যান্ড ফ্রো করছে। তাহলে সমবৃত্তীয় গতি এসএচএম করে না, কিন্তু সমবৃত্তীয় গতির যদি আমরা প্রজেকশন নিই বা ছায়া নিই কার উপর? ব্যাসের উপর, তাহলে সেটা কিন্তু এসএচএম করছে। তারই প্রমাণ আমরা দেখলাম 1 থেকে 2, 3 থেকে 4, 5 থেকে 6, 7 থেকে 8, টু অ্যান্ড ফ্রো মোশন করছে। তাহলে আমরা কি লিখতে পারি? লিখতে পারি প্রজেকশন অন diameter of a particle is doing SHM। তাহলে কোন একটা পার্টিকেল সার্কুলার পথে ঘুরছে, কোন একটা পার্টিকেল সার্কুলার মোশন করছে, তার যদি প্রজেকশন বা ছায়াটা আমি নিই কার উপর? ডায়ামিটারের উপর বা ব্যাসের উপর, তাহলে সেই ডায়ামিটার বা প্রজেকশনটা কি করছে? এসএচএম করছে। মাস্ট ইম্পর্টেন্ট লাইন। তাহলে আমরা কি বলবো নেক্সট টাইম? যে সমবৃত্তীয় গতি কিন্তু এসএচএম করে না, কিন্তু সমবৃত্তীয় গতিতে থাকাকালীন একটা কণার প্রজেকশন বা ছায়াকে যদি আমরা ব্যাসার্ধ বরাবর বা ব্যাস বরাবর আলোচনা করি বা ডিটারমাইন করি, তখন কিন্তু সেই জিনিসটা কিন্তু এসএচএম করছে। এবার আমরা চলি একটু ম্যাথামেটিক্স। তাহলে এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস,
এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। রেডিয়াস যেটা ছিল সেটাকে আমি কল্পনা করলাম এ। কোনো একটা কণা এখান থেকে যাত্রা শুরু করছে, কোনো একটা কণা এখান থেকে যাত্রা শুরু করছে টি ইকুয়াল টু 0। কিছু সময় পর মানে টি ইকুয়াল টু টি টাইমে কণাটা এইখানে গিয়েছে। তাহলে আলটিমেট এখান থেকে যাত্রা শুরু করেছিল, এখানে গিয়েছে, যেটা অ্যাঙ্গেল ক্রিয়েট হলো সেটাকে আমি ধরলাম থিটা। তাহলে আর এই ব্যাসার্ধকে আমরা নিয়েছি এ। এই ব্যাসার্ধটা এই ক্ষেত্রে হয়ে যাবে অ্যামপ্লিটিউড বা বিস্তার। তাহলে আমরা ভেক্টর বিভাজন পড়েছি, তাহলে ভেক্টরকে যদি বিভাজন করি, কারণ কোনো একটা কণার সার্কুলার মোশন যদি থাকে তাহলে এসএচএম করব না, কিন্তু ব্যাস বরাবর যদি আমি তার প্রজেকশনটা দেখি, সেম গল্প, কোনো কণা এখান থেকে এখানে এসেছে, তার প্রজেকশনটা যদি দেখি তাহলে এখান থেকে এখানে পাবো এই অবধি। তাহলে এর মান যদি এ হয়, এটা যদি থিটা হয়, তাহলে আমরা এটা বলতে পারি না এ সাইন থিটা, লাগা কস খাড়া সাইন, আর এটা কি হয়ে যাবে এই পার্টটা এ কস থিটা। তাহলে কোন কণা এখান থেকে এখানে গিয়েছে, তার প্রজেকশনটা যদি আমরা দেখি ডায়ামিটারের উপর, তাহলে কত আসছে, তাহলে এক্স ইকুয়াল টু এই ক্ষেত্রে কত আসছে এ সাইন থিটা। এবার আমি কি বলেছি ভি সেম, তাহলে ওমেগাও সেম, সেম অ্যাজ আমরা জানি ভি ইকুয়াল টু এস বাই টি। তাহলে এস ইকুয়াল টু কি লিখতে পারি ভিটি, লিনিয়ার বা সরলরৈখিকের ক্ষেত্রে। কিন্তু এখানে কি হচ্ছে ওমেগা ফ্রিকোয়েন্সিতে ঘুরছে, তাহলে এস এর পরিবর্তে যেটা আসছে সেটা হচ্ছে থিটা, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বা কৌণিক সরণ। ভি এর পরিবর্তে যেটা আসছে সেটা হচ্ছে ওমেগা, অ্যাঙ্গুলার বেগ বা ভেলোসিটি, আর টাইমের পরিবর্তে টি। তাহলে থিটার পরিবর্তে আমরা ওমেগা টি লিখতে পারি, কারণ কি হচ্ছে ওমেগা ফ্রিকোয়েন্সি নিয়ে কিন্তু ঘুরছে। তাহলে আমরা এক্স ইকুয়াল টু কি বলতে পারি এ সাইন ওমেগা টি। এক আশ্চর্য ব্যাপার হচ্ছে যে আমরা প্রিভিয়াস লেকচারে দেখেছি কোনো কণা যদি মেইন পজিশন থেকে যাত্রা শুরু করে তাহলে এক্স ইকুয়াল টু কি হচ্ছে এ সাইন ওমেগা টি, তার ইকুয়েশন আসে। গট ইট? তাহলে আমরা কি বলবো, আমরা বলবো যে সমবৃত্তীয় গতি কিন্তু এসএচএম করে না, কিন্তু তার প্রজেকশন যদি আমরা ডায়ামিটারে নিই বা তার ছায়াটা যদি আমরা ডায়ামিটার বা ব্যাসের উপর নিই, তাহলে সেটা কিন্তু এসএচএম করছে, দ্যাটস প্রুভড, সেটা কিন্তু প্রুভড। এখান থেকে আসি ওমেগা টি, তাহলে এখান থেকে এখানে আসলো, তাহলে এর ফলে যেটা অ্যাঙ্গেল ক্রিয়েট হলো সেটাই কিন্তু হচ্ছে ওমেগা টি। তাহলে দশা ওমেগা টি, এই হচ্ছে গল্প। এবার আমরা ফাই সম্পর্কে একটু জানি। তাহলে আশা করি বোঝা গেছে যে নর্মালি সমবৃত্তীয় গতি কিন্তু এসএচএম করে না, কিন্তু সমবৃত্তীয় গতির যদি প্রজেকশন বা আমরা ছায়া ব্যাস বরাবর কাউন্ট করি, তাহলে সেই ব্যাসটা, তাহলে কি কণাটা ঘোরার সঙ্গে সঙ্গে কি হচ্ছে এখান থেকে যখন এখানে যাচ্ছে তাহলে ছায়াটা কি হচ্ছে এখান থেকে সামনের দিকে যাচ্ছে, এখান থেকে যখন এখানে আসছে তাহলে ছায়াটা আবার এখানে আসছে, আবার এখান থেকে এখানে যখন যাচ্ছে তাহলে ছায়াটা কি হচ্ছে নেগেটিভ এক্সট্রিমে আসছে, এখান থেকে এখানে যখন যাচ্ছে আবার ছায়াটা মেইন পজিশনে আসছে। তাহলে এসএচএম এর ক্ষেত্রে তো তাই হয়েছিল, মেইন পজিশন থেকে এক্সট্রিম, এক্সট্রিম থেকে মেইন পজিশন, এটা থেকে নেগেটিভ এক্সট্রিম থেকে মেইন পজিশন। তাহলে সমবৃত্তীয় গতিতে ঘোরা কোনো একটা কণা এসএচএম করে না, কিন্তু সেই কণার যদি আমরা প্রজেকশন নিয়ে আলোচনা করি ডায়ামিটার বা ব্যাসের উপর, তাহলে সেটা অবশ্যই কি করবে এসএচএম করবে। তার প্রমাণ আমি এখানে দিয়ে দিলাম। এটা কণাটা এখান থেকে এখানে শুরু হলো যাত্রা, এখানে আসলো, ধরলাম এই হচ্ছে এ বিস্তার, এই অ্যাঙ্গেলটা যেটা ক্রিয়েট করছে সেটা হচ্ছে থিটা। তাহলে এখানে ভেক্টর নিয়ম অনুযায়ী আসবে এ সাইন থিটা, তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে এ সাইন থিটা। এবার আমরা জানি থিটা ইকুয়াল টু ওমেগা টি, তাহলে এ ইকুয়াল টু কি হচ্ছে এ সাইন ওমেগা টি। তাহলে এই ক্ষেত্রে বলতে পারি এই হচ্ছে এক্স ইকুয়াল টু 0 বা মেইন পজিশন, এটা হচ্ছে এক্সট্রিম পজিশন, এটা হচ্ছে নেগেটিভ এক্সট্রিম পজিশন। তাহলে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। তাহলে নেক্সট আমরা ফাই সম্পর্কে জানবো। তাহলে দিস ইজ সার্কুলার y axis, this is x axis, t equal to 0, যখন কণাটা এখান থেকে যাত্রা শুরু করে আমি ভেবে নিলাম t equal to this,
তাহলে এটাকে আমরা কাউন্ট করেছিলাম এ অ্যাঙ্গেলটা ছিল থিটা, থিটা ইকুয়াল টু আমরা দেখলাম ওমেগা টি, কারণ সমবৃত্তীয় গতিতে ঘুরছে, তাহলে ভি সেম থাকলে ওমেগা সেম। তাহলে এর প্রজেকশন বা ছায়াটা যদি আমি ব্যাস বরাবর কল্পনা করি, তাহলে দিস ইজ এক্স, তাহলে এক্স ইকুয়াল টু আছে এ সাইন ওমেগা টি। নেক্সট গল্পে চলি, ফাই কি জিনিস? ফাই কি জিনিস? তাহলে দিস ইজ এক্স, দিস ইজ ওয়াই। কোনো কণা সেম, এই ক্ষেত্রে কি হয়েছিল, কণাটা কিন্তু অ্যাকচুয়ালি মেন পজিশন থেকে যাত্রা শুরু করেছিল, যার জন্য এ সাইন ওমেগা টি আসলো। আমার কথা হচ্ছে কোনো কণা যদি এখান থেকে যাত্রা শুরু করে, অ্যাজ এক্সাম্পল এখান থেকে যাত্রা শুরু করে টি ইকুয়াল টু 0, তারপর আলটিমেট ধরলাম টি সেকেন্ডে এখানে এসেছে, তাহলে টি ইকুয়াল টু 0 থেকে টি ইকুয়াল টু টি, এই অ্যাঙ্গেলটাই আমরা থিটা কাউন্ট করেছি, যেটা হচ্ছে ওমেগা টি। টি ইকুয়াল টু 0 থেকে টি যেটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয় সেটা হচ্ছে থিটা। এবার হচ্ছে এই যে মেইন পজিশন, এই যে মেইন পজিশন ছিল, মেইন পজিশন থেকে যতটা এগিয়ে আছে, এটা হচ্ছে মেইন পজিশন এক্স ইকুয়াল টু 0, এই মেইন পজিশন থেকে যতটা এগিয়ে আছে কণাটা, সেটাই হচ্ছে ফাই, সেটাই হচ্ছে ফাই। আমরা ক্যালকুলেশন সবসময় কিন্তু মেইন পজিশন থেকে করব। এই ক্ষেত্রে যদি প্রজেকশন আমরা কাউন্ট করি, তাহলে এইটুকু আসবে, এইটুকু, তাহলে টোটাল অ্যাঙ্গেল কত এই ক্ষেত্রে? টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে ওমেগা টি প্লাস ফাই। সবসময় ক্যালকুলেট আমরা ওয়াই অ্যাক্সিস থেকে করব। তাহলে এখান থেকে এখানে, তাহলে আলটিমেট অ্যাঙ্গেল কত? ওমেগা টি প্লাস ফাই। তাহলে এই ক্ষেত্রে এক্স ইকুয়াল টু কী হবে? এ সাইন, অ্যাঙ্গেলটা থিটার পরিবর্তে হয়ে গেছে, যদি আমরা লিখতে যাই থিটা প্লাস ফাই, তাহলে আলটিমেট কি পাবো? এ সাইন ওমেগা টি প্লাস ফাই। ফাই মানে হচ্ছে প্রাথমিক দশা। ফাই কথার অর্থ হচ্ছে কণাটা মেইন পজিশন থেকে কতটা এগিয়ে আছে। তাহলে মেইন পজিশন দিস, তাহলে এখানে গল্প শুরু হচ্ছে টি ইকুয়াল টু 0-তে এখানে, তাহলে এতটা এগিয়ে আছে, সেটাই ডিফাইন করবে আমাকে ফাই। তাহলে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ফাই। ফাই মানে হচ্ছে মেইন পজিশন থেকে কতটা এগিয়ে আছে, আর ওমেগা টি যেটা ডিফাইন করবে যে টি টাইম, টি ইকুয়াল টু 0 থেকে টি ইকুয়াল টু টি টাইমে কতটা গিয়েছে। তাহলে কণাটা এখান থেকে এখানে গিয়েছে সেটা ডিফাইন করে ওমেগা টি, আর মেইন পজিশন থেকে কতটা এগিয়ে আছে সেটা ডিফাইন করবে ফাই। তাহলে এক্স ইকুয়াল টু কী পেলাম? এ সাইন ওমেগা টি প্লাস ফাই। গট ইট? একটা ছোট্ট অঙ্ক দেখি। কোশ্চিন, এখানে এ এর মান দেওয়া আছে 2 সেন্টিমিটার, টি এর মান দেওয়া আছে 4 সেকেন্ড, আর বললো আমাকে কোনটা ইনিশিয়ালি এখানে আছে, ইনিশিয়ালি টি ইকুয়াল টু 0-তে এখানে আছে, আর এই ফাইয়ের মান যেটা বললো যে মেন পজিশন থেকে 30 ডিগ্রি এগিয়ে আছে। দিস ইজ ওয়াই, দিস ইজ এক্স। তাহলে কোনো একটা কণা এই অবস্থানে আছে, তাহলে মেইন পজিশন থেকে 30 ডিগ্রি এগিয়ে আছে। তাহলে এই ক্ষেত্রে এর সমীকরণটা কীরূপ হবে? তাহলে ধরলাম কণাটা এখান থেকে আমাদের এখানে গিয়েছে টি ইকুয়াল টু টি, তাহলে তার প্রজেকশন নেব আমরা। তো এই অ্যাঙ্গেলটাই আমাদের কি হয়ে যাবে? থিটা, যেটাকে বলবো আমরা ওমেগা টি। তাহলে এক্স ইকুয়াল টু আমরা এখন কি লিখতে পারি? এ সাইন ওমেগা টি প্লাস ফাই। এর মান হচ্ছে এই ক্ষেত্রে 2 সাইন ওমেগা টি, ওমেগার মান হচ্ছে 2π/t ইন্টু টি প্লাস ফাই, ফাই হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এক্স ইকুয়াল টু 2 সাইন, টি এর মান হচ্ছে 4, তাহলে এখানে থাকবে π/2 ইন্টু টি প্লাস 30 ডিগ্রি। 30 মানে হচ্ছে π/6, তাহলে দ্যাটস দ্য অ্যান্সার। তাহলে আশা করি ওমেগা টি এবং ফাই বোঝা গেছে। ফাই হচ্ছে ইনিশিয়াল পজিশন থেকে কতটা এগিয়ে আছে। কোনো একটা কণা যদি যাত্রা এখান থেকে শুরু করে, এটা 0, এটা প্লাস এ, তাহলে এখান থেকে
এখানে টি ইকুয়াল টু 0, তারপর কোথায় গেল এখানে টি ইকুয়াল টু টি। তাহলে এখানে যেটা অ্যাঙ্গেল ক্রিয়েট হবে এই ক্ষেত্রে, তাহলে এটা ওমেগা টি, আর মেইন পজিশন থেকে যতটা এগিয়ে আছে সেটাকে আমরা কনসিডার করব ফাই হিসাবে। এই পুরোটাকেই বলে দশা, আর ফাইকে বলে প্রাথমিক দশা। প্রাথমিক দশার কথার অর্থ হচ্ছে মেইন পজিশন থেকে কতটা এগিয়ে আছে। আরেকটু এক্সপ্লেনেশন করা যাক। সেকেন্ড কোশ্চিন, কোন কণা এখান থেকে যাত্রা শুরু করলো টি ইকুয়াল টু 0, এখান থেকে ধরলাম টি ইকুয়াল টু টি, এর মান হচ্ছে 2, টি এর মান হচ্ছে 4। তাহলে এখান থেকে যাত্রা শুরু করেছে, এখানে এসেছে, তাহলে আলটিমেট এ অ্যাঙ্গেলটা আমাদের কি হবে ওমেগা টি, আর এ অ্যাঙ্গেলটা আলটিমেট কত হবে π/2। তাহলে আলটিমেট আমরা এক্স ইকুয়াল টু কি দেখবো এ সাইন ওমেগা টি প্লাস ফাই। তাহলে এ সাইন ওমেগা টি, ফাইয়ের মান কত আছে π/2। কথা হচ্ছে এবার সাইন π/2, সাইন 90 প্লাস থিটা, 90 প্লাস থিটা থাকলে কি হয়ে যায় কস থিটা, কস থিটা। তাহলে অ্যাকচুয়ালি কি হয়ে যাবে কস ওমেগা টি। তাহলে আমরা তাই দেখেছিলাম তো, এক্স ইকুয়াল টু মেইন পজিশন প্লাস এ থেকে যদি যাত্রা শুরু করে তখন এক্স ইকুয়াল টু কি এসেছিল এ কস ওমেগা টি। তাই আসলো ভ্যালু বসিয়ে দিই, এর মান হচ্ছে 2, কস ওমেগা টি 2π/4 ইন্টু টি, তাহলে π/2। তাহলে আলটিমেট 2 cos π/2 ইন্টু। তো এখন আমরা আশা করি ফাই এবং ওমেগা টি সেটা কি ছিল সেটা আমরা কিন্তু বুঝলাম। তাহলে আলটিমেট আর একবার দেখে নিই, এক্স ইকুয়াল টু হচ্ছে এ সাইন ওমেগা টি প্লাস ফাই। ওমেগা টি হচ্ছে টি ইকুয়াল টু 0 থেকে টি ইকুয়াল টু টি সেকেন্ডে কণাটা কোথা থেকে কোথায় যাচ্ছে সেই রেসপেক্টে আমাদের অ্যাঙ্গেলটা হবে। ফাই হচ্ছে মেন পজিশন থেকে কতটা এগিয়ে আছে, মেন পজিশন থেকে কণাটা কতটা এগিয়ে আছে সেটার অ্যাঙ্গেলটা ডিফাইন করবে হচ্ছে ফাই। তাহলে কোনো একটা কণা এখান থেকে এখানে যাত্রা শুরু করছে, তার জন্য যেটা অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে সেটাকে বলছি আমরা ওমেগা টি, আর মেন পজিশন থেকে কণাটা যতটা এগিয়ে আছে সেটাকে আমরা বলবো ফাই। তাহলে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ফাই। তো আমাদের মেইন গল্প হচ্ছে আমাদেরকে এই ডায়াগ্রামগুলো মনে রাখতে হবে না, দরকার নেই। প্রিভিয়াস লেকচারে যেভাবে আমি ম্যাথগুলো করিয়েছি সেভাবে ম্যাথগুলো করলে যথেষ্ট, এইভাবে ডায়াগ্রাম এঁকে করে নেয়। জাস্ট ওমেগা টি প্লাস ওমেগা টি এবং ফাই জিনিসটা কি বা কীরূপ সেটা বোঝানোর জন্য এসব ডায়াগ্রামের গল্প ছিল। সেম একটা ছোট্ট অঙ্ক করে দিচ্ছি, ধরি কোনো একটা কণা এসএচএম করছে, কোনো একটা কণা এসএচএম করছে, তার অবস্থান হচ্ছে a/2 ইনিশিয়ালি। প্রাথমিক অবস্থান হচ্ছে a/2 এবং পরবর্তীতে কণাটা পজিটিভ ডাইরেকশনে মুভ করছে। তাহলে এক্সটি ইকুয়েশন কি হবে সেটা আমরা দেখে নিই। যদিও প্রিভিয়াস লেকচারে এসব অঙ্ক করা হয়েছে। তাহলে আমাদের কি বলছে প্রাথমিক অবস্থানে x/2, প্রাথমিক অবস্থান মানে t ইকুয়াল টু 0, x ইকুয়াল টু কত a/2। আমরা ইকুয়েশন জানি x ইকুয়াল টু a সাইন ওমেগা টি প্লাস ফাই। তাহলে x এর মান বসিয়ে দিই a/2 ইন্টু a সাইন ওমেগা টি প্লাস ফাই, যেখানে আমরা এর মান আমরা 2 কাউন্ট করে নেব 2 সেন্টিমিটার, টি এর মান আমরা 4 সেকেন্ড কাউন্ট করে নেব। তাহলে এটা ডিসিস ক্যান্সেল আউট, টি এর মান যদি 0 বসাই তাহলে আলটিমেট 0 কন্ডিশন। তাহলে আলটিমেট সাইন ফাই আমাদের যা আসছে সেটা হচ্ছে সাইন ফাই ইকুয়াল টু হাফ। হাফ মানে হচ্ছে ফাইয়ের মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে হচ্ছে অল সাইন ট্যান কস, তাহলে 30 ডিগ্রি এখানে পড়ছে। পাই মাইনাস যদি 30 করি তাহলে সেই ক্ষেত্রেও মানটা সেম আসবে বা পজিটিভ আসবে। তাহলে ফাইয়ের মান আলটিমেট হচ্ছে একটা 30 ডিগ্রি, একটা হচ্ছে 150 ডিগ্রি, দুটো মান আসছে। তারপরে আমরা চলে যাচ্ছি কি, তারপরে কণাটা চলে যাচ্ছে পজিটিভ ডাইরেকশনে। পজিটিভ ডাইরেকশনে যদি আসে তাহলে আমাদের ভি এর গল্প জানতে হবে। ভি ইকুয়াল টু এ ওমেগা, সাইনের ডেরিভেটিভ হচ্ছে কস ওমেগা টি প্লাস ফাই।
যেহেতু পজিটিভ ডাইরেকশানে যাচ্ছে তাহলে টি ইকুয়াল টু জিরোতে, পজিটিভ ডাইরেকশানে যাচ্ছে তাহলে জিরো থেকে বড় হবে। তাহলে এ ওমেগা কস ওমেগা টি প্লাস ফাই গ্রেটার ইকুয়াল টু গ্রেটার দেন জিরো, যেহেতু পজিটিভ দিকে মুভ করছে। তাহলে আলটিমেট এটা জিরো, তাহলে এটা এদিকে গেলে জিরো, তাহলে আলটিমেট কস ফাই যেটা হবে সেটার ভ্যালু হবে জিরো থেকে বড়। তাহলে আমরা ফাইয়ের দুটো ভ্যালু পেয়েছি, তাহলে কস 30 আর একটা হচ্ছে কস 150। তাহলে কস 30-র ভ্যালু হচ্ছে আমাদের কাছে কস 30 √3/2 কস 30, এবং কস 150 যেহেতু সাইনের ঘরে পড়ছে, 150 সাইনের ঘরে পড়ছে, তাহলে মান ভ্যালুটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে √3/2 কসের গল্প বলছে, কস 30 √3/2 এবং পাই মাইনাস 30 যদি করি 150, তাহলে সাইনের ঘরে পড়ছে, সাইনের ঘর কিন্তু কস কিন্তু নেগেটিভ থাকে, তাহলে দিস। তাহলে আমাদের কন্ডিশন কি বলছে, ফায়ের মানটা আমরা নিব পজিটিভ, তাহলে এই ক্ষেত্রে ফায়ের মান পজিটিভ করতে এসেছে 30 ডিগ্রি, তাহলে আলটিমেট ফায়ের মান কত হবে 30 ডিগ্রি। তাহলে আলটিমেট আমরা ইকুয়েশন লিখে ফেলি, এক্স ইকুয়াল টু এর মান কত 2 সাইন ওমেগা টি 2π/t, টি এর মান হচ্ছে 4 ইন্টু টি প্লাস 5, 5 হচ্ছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি মিনস π/6, তাহলে 2 সাইন π/2 ইন্টু টি প্লাস π/6, এই হচ্ছে আমাদের গল্প, এক্স ইকুয়াল টু দিস। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব WBJE 2013 সলভ কোশ্চেন, ফেজ নিয়ে আছে, ফেজ ডিফারেন্স নিয়ে। তো নেক্সট কোশ্চেন হচ্ছে WBJEE 2013 দশা পার্থক্য বা ফেজ ডিফারেন্স নিয়ে কোশ্চেন এসছে। তো ফার্স্ট কোশ্চেন বলছে যে দুটো কণা SHM করছে, দুটো কণা SHM করছে, তো x1 ইকুয়াল টু বলছে এ সাইন ওমেগা টি প্লাস এ কস ওমেগা টি, এবং দ্বিতীয় যেটা কণা আছে সেটা বলছে x2 এ সাইন ওমেগা টি প্লাস a/√3 কস ওমেগা টি। তাহলে x1 এবং x2 দুটো কণা কি করছে SHM করছে, তাহলে কোশ্চেন বলছে ফাইন্ড দ্য অ্যামপ্লিটিউড বলছে রেশিও অফ অ্যামপ্লিটিউড অ্যান্ড দশা পার্থক্য বা ফেজ ডিফারেন্স। তাহলে দুটো কণা বলছে, দুটো কণা SHM করছে, তার ইকুয়েশন এক্স এর রেসপেক্টে, এবং দুটো কণার এক্স এর রেসপেক্টে ইকুয়েশন দিয়ে দিয়েছে, বলছে রেশিও অফ অ্যামপ্লিটিউড মানে বিস্তার দুটির অনুপাত কত হবে এবং দশা পার্থক্য কত হবে সেটা চেয়েছে। তাহলে আমরা নেক্সট সলিউশনে চলে যাই। তাহলে আমরা জানি এক্স সলিউশন, আমরা যেটা জানি সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস 5, এ হচ্ছে বিস্তার, ওমেগা টি হচ্ছে দশা, 5 হচ্ছে প্রারম্ভিক দশা। এবার এই দুটো ইকুয়েশনকে কিন্তু এই টার্মে আমরা নিয়ে আসবো, কারণ SHM এর অ্যাকচুয়াল ইকুয়েশন যেটা হচ্ছে ইনিশিয়াল সেটা হচ্ছে দিস। তাহলে ফার্স্টে আমরা যেটা দেখি দেওয়া আছে গিভেন x1 ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস এ কস ওমেগা টি, এখান থেকে এ কমন নিই, এ কমন নিলাম এবং 1/√2 দিয়ে গুণ আর ভাগ করি, তাহলে এখানে লিখতে পারি 1/√2 সাইন ওমেগা টি প্লাস 1/√2 কস ওমেগা টি। তাহলে √2 ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে আলটিমেট ঘুরে আমরা দিস। এবার কথা হচ্ছে √2কে আমরা লিখতে পারি কস 45 মানে π/4 সাইন ওমেগা টি প্লাস এখানে আমরা লিখতে পারি সাইন π/4 কস ওমেগা টি। তাহলে আলটিমেট এখানে আমরা দেখতে পাচ্ছি সাইন এ কস বি তারপরে কস এ সাইন বি, তাহলে আলটিমেট যেটা ফর্মুলা
হচ্ছে √2 সাইন এ প্লাস বি ওমেগা টি প্লাস 5 π/4। তাহলে এক্স সাইন ইকুয়াল টু আমরা কিন্তু পেয়ে গেলাম 1 নাম্বার ইকুয়েশন। সেম ভাবে 2 নাম্বার ইকুয়েশন আমরা দেখি। x2 ইকুয়াল টু ছিল a সাইন ওমেগা টি প্লাস a/√3 cos ওমেগা টি। তাহলে এই ক্ষেত্রে আমি কমনটা নেব a সাইন ওমেগা টি প্লাস 1/√3 cos ওমেগা 2 a√3/2 সাইন ওমেগা টি প্লাস √3/2 ইন্টু √3 cos ওমেগা টি। তাহলে আলটিমেট যদি হয় তাহলে 2/√3। আচ্ছা, তাহলে 2/√3 দিয়ে গুণ আর হচ্ছে √3/2 দিয়ে ডিভাইড। তাহলে আলটিমেট যদি আমরা দেখি তাহলে কেটে যাবে, এটা আর এটা কেটে যাবে, আলটিমেট আগের টার্মটাই ফিরে আসবে। তাহলে আলটিমেট 2a√3 থেকে গেল x2। এবার এখানে কি লিখতে পারি, √3/2 তাহলে cos 30 মানে π/6 সাইন ওমেগা টি প্লাস √3 ক্যান্সেল আউট 1/2 হচ্ছে সাইন 30 মানে সাইন π/6 পারা যায়, গুড, cos ওমেগা টি। সেম ফর্মুলা, তাহলে x2 আসছে 2a√3, তাহলে এটা হচ্ছে সাইন ওমেগা টি প্লাস 5 মানে সাইন a প্লাস বি। এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর ইকুয়েশনকে আমরা জেনারেল ইকুয়েশনের রেসপেক্টে লিখে দিলাম। তাহলে সাইনের সঙ্গে যে পার্টটা লেগে আছে সেটাই হচ্ছে বিস্তার। এই ক্ষেত্রে বিস্তার হচ্ছে a√2, এই ক্ষেত্রে হচ্ছে 2a/√3। তাহলে আমরা অ্যামপ্লিটিউড বা বিস্তারের অনুপাত তাহলে হচ্ছে a√2 ডিভাইডেড বাই দিস 2a√3 নিচে ছিল, সেটা কোথায় যাবে, উপরে চলে যাবে। তাহলে a ক্যান্সেল আউট, √3, এবার √2কে আমরা কি লিখতে পারি, √2 √3 থাকলো, এবার শুধু 2কে আমরা লিখতে পারি √2 ইন্টু √2 ক্যান্সেল আউট। তাহলে আলটিমেট যেটা অ্যান্সার হচ্ছে 3/2 বিস্তারের ক্ষেত্রে। আরেকটা কি চেয়েছে, দশা পার্থক্য ফেজ, phi equal to phi1 minus phi2, this is phi ওমেগা টি প্লাস phi, তাহলে এখানে একটা phi এখানে একটা phi, তাহলে আলটিমেট হচ্ছে π/4 মাইনাস π/6। তাহলে আলটিমেট আমাদের যা অ্যান্সার দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 12, 4 3 3π মাইনাস 2π, তাহলে আলটিমেট π/12। তাহলে দশা পার্থক্য হচ্ছে π/12, দ্যাটস মিন 15 ডিগ্রি। গট ইট, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। তো আমাদের নেক্সট কোশ্চিন হচ্ছে AIEEE 2005, বলছে দুটি কণা SHM করছে, তার ইকুয়েশন আমাদের বলে দিয়েছে y1 এবং y2 দুটি কণা, তার সরণের রেসপেক্টে যা ইকুয়েশন ছিল সেটা বলা আছে। বলছে কণা দুটির বেগের সাপেক্ষে দশা পার্থক্য কত, কণা দুটির বেগের সাপেক্ষে দশা পার্থক্য কত। তাহলে আমরা চলি, এখানে কিন্তু আমাদের x এর রেসপেক্টে বা সরণের ইকুয়েশন যেটা x ইকুয়াল টু a সাইন ওমেগা টি প্লাস ফাই আছে বা আমরা জানি, এই রেসপেক্টে কিন্তু চাইনি, বলছে কণা দুটির বেগের রেসপেক্টে। তো সহজ জিনিস, x কে যদি আমরা একবার ডেরিভেটিভ করি তাহলে v পেয়ে যাবো। তাহলে v ইকুয়াল টু কি আসবে, a ওমেগা সাইনের ডেরিভেটিভ cos ওমেগা টি প্লাস ফাই। তাহলে আমাদের এই ইকুয়েশনটাকে বেগের রেসপেক্টে লিখতে হবে, এই ইকুয়েশনটাকে বেগের রেসপেক্টে লিখতে হবে, দিয়ে দেখতে হবে ফেজ বা ফাইয়ের পরিবর্তন কতটা। তাহলে আমরা y1 ইকুয়াল টু লিখি 0.1 সাইন 100π টি প্লাস π/3। একে যদি একবার ডেরিভেটিভ করি dy1 dt দ্যাট ইজ ইকুয়াল টু v। তাহলে v ইকুয়াল টু কত হবে, তাহলে
0.1 ওমেগা টি, সাইনের ডেরিভেটিভ হচ্ছে কস, এটা হচ্ছে ওমেগা টি, তাহলে ওমেগা বেরিয়ে চলে আসবে, তাহলে 100 পাই বেরিয়ে গেল, তাহলে 0.1 100 পাই, সাইনের ডেরিভেটিভ কস প্লাস পাই বাই 3। দ্যাটস ইট। 2 নম্বর ইকুয়েশন দেখি, y2 0.1 cos পাই টি। তো কোশ্চেন হচ্ছে আবার বেগের রেসপেক্টে, এটাকে v1 নাম দিয়ে দিই, এটা v2, তাহলে কসের ডেরিভেটিভ সাইন, তাহলে 0.1 ওমেগা টি, তাহলে ওমেগা বেরিয়ে চলে আসবে, তাহলে পাই বেরিয়ে চলে আসলো, তাহলে আর কসের ডেরিভেটিভ হচ্ছে সাইন পাই টি। এবার এক্ষেত্রে কসের ফর্মে লিখতে হবে, তাহলে আমরা কি করে লিখি, 0.1 ইন্টু পাই ইন্টু সাইন থিটা, সাইন 90 প্লাস থিটা করা যায়, পাই বাই টি, সাইন 90 প্লাস থিটা, সাইন 90 প্লাস থিটা মানে হচ্ছে কস থিটা, তাহলে বলা যায় যে কস পাই বাই 2 প্লাস থিটা, কস 90 প্লাস থিটা দ্যাট ইজ সাইন থিটা। তাহলে আলটিমেট আমরা যেটা পেলাম সেটা হচ্ছে কস পাই টি, আর এখানে হচ্ছে পাই বাই 2, কস 90 প্লাস থিটা দ্যাট ইকুয়াল টু সাইন থিটা। এবার আমরা ফাই বা দশা পার্থক্য কত সেটা আমরা নির্ণয় করব। তাহলে ফার্স্ট ইকুয়েশন থেকে দশা পার্থক্য হচ্ছে পাই বাই 3, পরের ইকুয়েশন থেকে হচ্ছে পাই বাই 2, 6 2 পাই মাইনাস 3 পাই, আলটিমেট মাইনাস পাই বাই 6, দশা পার্থক্য হচ্ছে মাইনাস পাই বাই 6, দ্যাটস অ্যান্সার। নেক্সট কোশ্চেন হচ্ছে নিট 2020, বলছি কোনো একটা কণা যদি এসএচএম করে তাহলে সরণ এবং ত্বরণের মধ্যে দশা পার্থক্য কত। কোনো একটা কণা এসএচএম করছে, এসএচএম কণা সরণ ও ত্বরণের মধ্যে দশা পার্থক্য কত, দ্যাট ইজ দ্য কোশ্চেন। তাহলে ইন জেনারেল আমরা যদি দেখি এক্স ইকুয়াল টু জানি আমরা এ সাইন ওমেগা টি প্লাস ফাই, একে যদি একবার ডেরিভেটিভ করিস তাহলে আলটিমেট আসবে আমাদের এ ওমেগা কস ওমেগা টি প্লাস ফাই, আর একবার ডেরিভেটিভ করলে আমরা পেয়ে যাব এ, তাহলে মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি প্লাস ফাই। তাহলে এই ক্ষেত্রে দশা পার্থক্য কোথায়, দিস ইজ ওমেগা টি, দিস ইজ ওমেগা টি, কিন্তু যদি আমরা ইকুয়েশন দেখি এটা হচ্ছে সাইন প্লাস পজিটিভ, কিন্তু সাইন ওমেগা টি প্লাস, এই ক্ষেত্রে আছে মাইনাস সাইন ওমেগা টি প্লাস ফাই, তাহলে এই ক্ষেত্রে দশা পার্থক্য কত হবে, এই ক্ষেত্রে ফাইয়ের মান হবে পাই, দশা পার্থক্য হবে পাই। কি করে, অ্যাজ এক্সাম্পল অল সাইন ট্যান কস, তাহলে আমরা সাইন 90-র মান কত জানি, সাইন 90-র মান জানি 1, সাইন 90-র মান হচ্ছে প্লাস 1, এখান থেকে যদি পাই পরিমাণ যায়, এখান থেকে যদি পাই পরিমাণ যায় তাহলে 270 সাইনের মান হচ্ছে -1, তাহলে আমরা কত দূর গেলাম, এখান থেকে এখানে গেলাম পাই পরিমাণ, তাহলে এটা পজিটিভ ভ্যালু, এটা হচ্ছে নেগেটিভ ভ্যালু। তাহলে সাইন 90 যদি হয় তাহলে +1, তার সেক্ষেত্রে যদি পাই পরিমাণ যদি এগিয়ে থাকে তাহলে তার ভ্যালুটা হয়ে যাবে -1, তাহলে এখানে কি হচ্ছে মাইনাস সাইন, তাহলে আলটিমেট অ্যান্সার হচ্ছে পাই। বা এখান থেকে আমরা এটাও করতে পারি, যে কোনো একটা গল্প নিলাম, থিটা কনসিডার করলাম, থিটার ভ্যালু পাই প্লাস থিটা যদি হয়, এখান থেকে পাই মাইনাস থিটা যদি করি তাহলে সাইনের ঘরেই থাকবে, তাহলে সাইন পজিটিভ হয়ে যাবে। আমরা যদি পাই প্লাস সামথিং করি তাহলে ট্যানের ঘরে হয়ে যাবে নেগেটিভ। তাহলে আলটিমেট আমরা যদি বলি সাইন 45 যার ভ্যালু হয় আমাদের 1/√2, এর সঙ্গে পাই পরিমাণ যদি অ্যাড করি তাহলে সাইন
পাই 180 প্লাস 45, তাহলে 225, ভ্যালু 1/√2 হবে, কিন্তু ট্যানের ঘরে চলে আসবে, তাই জন্য মাইনাস। তাহলে আমরা যদি পাই পরিমাণ দেখি, পাই পরিমাণের ক্ষেত্রে কি হচ্ছে, সাইন নেগেটিভ হয়ে যাচ্ছে, তাহলে আলটিমেট যেটা অ্যান্সার হচ্ছে সেটা হচ্ছে পাই। আজকের জন্য এতটুকুই। পরবর্তী লেকচারে আমাদের এনার্জি এবং গ্রাফ নিয়ে আলোচনা হবে, অতি গুরুত্বপূর্ণ। ততক্ষণ আমরা পড়াশোনা করতে থাকবো, প্র্যাকটিস করতে থাকবো। গুড বাই, থ্যাংক ইউ।